नमस्कार बंधुरा आमी प्रदीप मंडल स्टार्टअप कन्सालटेंट एंड बिजनेस कोच। बंधुरा आज आमरा जे टपिक निये कथा बोलबो सेटा हच्छे एनजिओ प्रोजेक्ट एवं फांडिंग निये। आपनार निश्चयई कोनो एनजिओ रयेछे एबं एनजिओर प्रोजेक्ट एवं फांडिंगेर जोन्नो निश्चयई आपनि गुगली मार्ट कोनो फैमिलिर संगे जोगाजोग करेछिलेन। तो प्रोजेक्ट एवं फांडिंग जानार आगे आपनाके एई भिडियोटी किन्तु देखते होबे शेष पर्यन्त। एर आगे आमरा एनजिओ निये एकटी सिरिज तैरि करेछिलाम जेखाने आपनारा खूब भालो रेसपन्स करेछेन एबं अनेके जानते चेयेछेन जे स्যার आमार तो एनजिओ रेजिस्ट्रेशन करेछि सोसाइटी करे बा धरुन ट्रास्ट करे बा सेक्शन 8 कोम्पानी करे आमरा एनजिओ रेजिस्ट्रेशन करेछि एबं एनजिओ रेजिस्ट्रेशन करार पर जे समस्त फांडिंग डकुमेंट दरकार हय जेमन धरुन 80 रेजिस्ट्रेशन 12 रेजिस्ट्रेशन बा नीति आयोग रेजिस्ट्रेशन बा सीएसआर रेजिस्ट्रेशन आमादेर समस्त किछु हये गेछे एबं आमरा टाइम टू टाइम अडिटও करछि। किन्तु मेन समस्या हच्छे आमरा कोनो रकम प्रोजेक्ट बा फांडिंग पाচ্ছি ना বা আমি যদি কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেশনও করে থাকি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, কোনো অ্যাপ্রুভাল হচ্ছে না। তো এর পিছনে মেন কি কারণ রয়েছে? যে বন্ধুরা রয়েছে যারা আমাদেরকে কল করে জানতে চান যে স্যার আমার 10 বছরের তো সোসাইটি রয়েছে বা ট্রাস্ট রয়েছে, আমরা 10 বছর ধরে রেজিস্ট্রেশন করেছি এবং ওনারা কোনো রকমভাবে অডিট বা আইটিআর কোনো কিছু করেননি এবং অনেক এনজিও বন্ধুরা বলবেন যে স্যার আমাদেরকে কি আপনারা ফান্ড পাইয়ে দিতে পারবেন? দেখুন স্যার, ফান্ড পাইয়ে দেওয়া যদি অত সহজ হতো তাহলে যে কেউ এনজিও রেজিস্ট্রেশন করে এই ধরনের কাজ করতো। আজ থেকে ঠিক 10 বছর আগের যদি কথা বলি সেই সময় এনজিওগুলোকে ধরে ধরে কিন্তু ফান্ড দেওয়া হতো। আজকের ডেটে কিন্তু কোনো যদি আপনি কাজ না করেন এবং কাজকে যদি আপনি সঠিকভাবে তুলে ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি ফান্ড পাবেন না। আগের কথা যেটা ছিল সেটা আলাদা বিষয়, কিন্তু এখন যেটা করছেন এখন কম্পিটিশনের জায়গা। আপনাকে সঠিকভাবে নিজেকে তুলে ধরতে হবে। আপনার নিজের অ্যাক্টিভিটি, আপনার কাজ এবং আপনি কি লক্ষ্য নিয়ে কাজ করতে চাইছেন, আপনার উদ্দেশ্য কী রয়েছে সেই সমস্ত বিষয় আপনাকে বোঝাতে হবে এবং বোঝানোর সাথে সাথে নিজেকে তুলে ধরতে হবে। আপনি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আজকের ডেটে প্রজেক্ট বা ফান্ড কিন্তু পাবেন না। এবং অনেক এনজিও বন্ধু রয়েছে যারা কল করে বলেন যে স্যার আমাদের সমস্ত ডকুমেন্ট রেডি হয়ে গেছে, আমি যদি আপনাকে আমাদের ডকুমেন্টগুলো পাঠিয়ে দিই তাহলে কি আপনি ফান্ড বের করে দিতে পারবেন? তো দেখুন স্যার, আপনাদের সবাইকেই বলছি ফান্ড পাওয়া কিন্তু অত সহজ বিষয় নয়। যখন কোনো বিল্ডিং করা হয়, কোনো ফ্ল্যাট করা হয়, তো সেই বিল্ডিং করার সময় কি হয় তার আগে প্রপার প্ল্যান রেডি করা হয়, এস্টিমেট করা হয়। সেই রকম আপনি যখন এনজিও করবেন আপনি কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো লক্ষ্য ছাড়াই আপনি কাজ করছেন। যেমন অনেক এনজিও বন্ধুদের দেখেছি এক এক সময় এক এক সেক্টর নিয়ে কাজ করছেন, কখনো ব্লাড ডোনেশন করছেন, কখনো প্ল্যান্টেশন করছেন, কখনো ওমেন এম্পাওয়ারমেন্ট করছেন, কখনো ধরুন রিলিফ ফান্ড রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করছেন। আপনি সব কিছুই কাজ করতে পারেন, কিন্তু প্রপার আপনার উদ্দেশ্য থাকা চাই যে আপনি কি কি কাজ করতে চাইছেন। আপনারা ম্যাক্সিমাম কি ভুল করছেন, অনেকে বিভিন্ন রকম সেক্টরে চলে যাচ্ছেন কিন্তু প্রপার কি সেক্টর নিয়ে কাজ করতে চাইছেন সেই সমস্ত বিষয়গুলি আপনাদের মধ্যে ক্লিয়ার নয়। আপনি যখন কাজ শুরু করবেন আপনাকে প্রপার প্ল্যানিং মাফিক কাজ করতে হবে। আজকের ডেটে প্ল্যানিং ছাড়া কিন্তু কোনোভাবেই প্রজেক্ট বা ফান্ডিংগুলো পাওয়া সম্ভব নয়। তো প্রথমেই বলি ফান্ডিং কিন্তু 3 রকম হয়। প্রথমে হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার গভর্নমেন্ট ফান্ডিং, সেকেন্ড হচ্ছে সিএসআর ফান্ডিং এবং থার্ড হচ্ছে আপনার ক্রাউড ফান্ডিং। তো এই যে 3 রকমের ফান্ডিংগুলো হয়েছে, 3 রকম ফান্ডিং নিয়ে আমরা কিভাবে কাজ করি। তো ফার্স্টে যে গভর্নমেন্ট ফান্ডিং রয়েছে, গভর্নমেন্ট ফান্ডিংগুলো কিন্তু আমাদের পৈতৃক সম্পত্তি নয়। চাইলে কিন্তু আমি আপনার সঙ্গে কোনো এগ্রিমেন্ট করতে পারি না বা আপনাকে কনফার্ম বলতে পারি না যে স্যার এই জিনিসটা আপনাকে আমি পাইয়ে দেবো। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি তো সেক্ষেত্রে আমাদের একটা পরিচিতি বেশ রয়েছে, সেখান থেকে এক্সট্রা আপনি সাপোর্ট পেতে পারেন। এবং গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টের এগেনস্টে আমরা হয়তো শুধুমাত্র প্রজেক্ট রিপোর্ট করে দিতে পারি এবং কিছু সাপোর্ট করে দিতে পারি। তাহলে সেকেন্ড যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট বা গ্র্যান্ট রয়েছে সেটা হচ্ছে সিএসআর ফান্ডিং। তাহলে সিএসআর ফান্ডিংগুলো আমরা কিভাবে কাজ করি বা সিএসআর ফান্ডিংটাই কি, দেখা যাচ্ছে যেই সমস্ত কোম্পানিগুলো বছরে 5 কোটি টাকা বা তার বেশি প্রফিট থাকে সেই সমস্ত কোম্পানিকে তাদের প্রফিটের 2% কিন্তু সমাজসেবা করার জন্য খরচ করতে হয়। তাহলে এই যে 2% খরচ করতে হচ্ছে সেই টাকাটা হয় আপনাকে, নয়তো অন্য কোনো অর্গানাইজেশনকে ডোনেশন করতেই হবে। তো এই ধরনের কিছু কোম্পানি যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে সেইগুলোই একমাত্র আমি কাজ করি। কারণ কি, কারণ ওগুলো কোনো একটা কোম্পানি যারা নির্দিষ্ট একটি অবজেক্টের ওপরে কিন্তু খরচ করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রজেক্টগুলো কিভাবে আসে, কোম্পানি যে অবজেক্টের উপর খরচ করছে এবং আপনার যে অ্যাক্টিভিটি করছেন সেই অ্যাক্টিভিটির অবজেক্ট যদি প্রপার ম্যাচ করে তবেই গিয়ে কিন্তু আপনার সঙ্গে কাজ করা সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। কি বললাম, কোম্পানির অবজেক্ট এবং এনজিওর অবজেক্ট যদি প্রপার ম্যাচ করে এবং প্রপার রুলস রেগুলেশন ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তবে আপনার সঙ্গে প্রজেক্ট এবং ফান্ডিং নিয়ে কাজ করতে পারবো, না হলে কিন্তু পারবো না। কারণ কি, আজকের ডেটে কিন্তু প্রজেক্ট এবং ফান্ডিং নিয়ে মার্কেটে হিউজ পরিমাণে ফ্রড হচ্ছে, অনেক এনজিও বন্ধুরা কিন্তু প্রতারিত হচ্ছে এবং ম্যাক্সিমাম আমরা কিন্তু 30 লক্ষ টাকার উপরে গ্র্যান্ট নিয়ে কাজ করি না।
আমরা ম্যাক্সিমাম যে আমাদের লিমিট রয়েছে আমাদের সেটা হচ্ছে 30 লক্ষ টাকা, এবং আমরা ম্যাক্সিমাম ছোট ছোট গ্র্যান্ট নিয়ে কিন্তু কাজ করি। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার কিন্তু ফাউন্ডেশন লেভেলটা তৈরি করতে হবে। থার্ড যেটি রয়েছে সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। আপনাকে গভর্নমেন্ট ফান্ডিং এবং সিএসআর ফান্ডিং বাদেও ফার্স্ট যেটি আপনাকে টার্গেট করতে হবে সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। অ্যাকচুয়ালি ক্রাউড ফান্ডিংটা কি সেটা আপনাকে বোঝার আগে আর একটা জিনিস বুঝতে হবে যে গভর্নমেন্ট বা কোম্পানি বা সাধারণ মানুষ আপনাকে কেন ডোনেশন করবে। ডোনেশন করার জন্য তো আপনাকে কোনো না কোনো অ্যাক্টিভিটি দেখাতে হবে। যেমন ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন কোনো স্টুডেন্ট কোথাও ইন্টারভিউর জন্য যায় তখন সেই স্টুডেন্ট কী করে, বায়োডাটার মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ উনি সারা জীবন যে পরিশ্রম করে পড়াশোনা করেছেন, ওনার যে রেজাল্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু উনি বায়োডাটার মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন। সেই রকমভাবে আপনি যে এনজিও, আপনি যে আদৌ মার্কেটে কাজ করেছেন বা আদৌ যে সমাজসেবা করেছেন, তাহলে সেইগুলো তো আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই যে রিপ্রেজেন্ট করার ম্যাটার রয়েছে, তাহলে রিপ্রেজেন্ট করার জন্য নির্দিষ্ট কোনো প্রসিডিওর বা সিস্টেম অবশ্যই রয়েছে, যেখানে আপনি কথা বলবেন না আপনার ডেটা কথা বলবে। ইয়েস আর নো? যেমন একটি স্টুডেন্ট বায়োডাটার মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে, সেই রকম এনজিওর কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস এবং সিস্টেম থাকে যেখানে আপনি নয় আপনার ডেটা কথা বলবে। এনজিও মানে হচ্ছে কমিউনিটি বিল্ড করা। অর্থাৎ আপনি যদি কাজের মাধ্যমে মানুষকে যদি ইমোশন করতে না পারেন, সে কিন্তু আপনাকে একটা টাকাও ডোনেশন করবে না। তাহলে এই যে ইমোশন করার যে প্রসেস থাকলো তার জন্য নির্দিষ্ট কোনো প্ল্যান থাকে, বা আপনি মার্কেট থেকে যখন ক্রাউড ফান্ডিং নিয়ে কাজ করবেন তার জন্য নির্দিষ্ট কোনো প্ল্যান থাকে, বা আমি যেটা কথা বললাম যে স্টুডেন্ট যেভাবে রিপ্রেজেন্ট করে, তাহলে সেই রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু প্রপার প্ল্যানের দরকার হয়। যেমন আজকের ডেটে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে অর্গানাইজেশন ফেক, তাহলে সেই জায়গায় যে আপনি আদৌ কাজ করছেন, এবং আমি যদি মনে করি যে আজকের ডেটে নতুন এনজিও করবো, তাহলে 30 থেকে 35,000 টাকা খরচ করলে কিন্তু আমি A to Z রেডি করে নিতে পারি। তাহলে আমি A to Z ডকুমেন্ট রেডি করে যদি ভাবি যে আমি প্রজেক্ট বা ফান্ডগুলো পাবো, অত সহজ যদি হতো তাহলে কিন্তু যে কেউ রেজিস্ট্রেশন করতো। তাহলে কি হয়, যেহেতু আজকের ডেটে এনজিও ঘরে ঘরে হয়ে গেছে, একটি কম্পিটিশানে চলে এসেছে, তাহলে সেই কম্পিটিশানের থেকে যে আপনি ইউনিকভাবে কাজ করছেন, সবার থেকে আলাদাভাবে কাজ করছেন, তার জন্য কিন্তু প্রপার একটি প্ল্যান দরকার হয়। প্রপার প্ল্যানে যদি কাজ না করা যায়, আজকের ডেটে কিন্তু কোনো প্রজেক্ট বা ফান্ড পাওয়া যায় না। বিস্তারিত জানার জন্য কিন্তু অফিসে এসে আপনাকে ফেস টু ফেস কথা বলতে হবে। সেখানে আপনি কি করবেন, আপনার অর্গানাইজেশনের সমস্ত ডিটেলস নিয়ে আসবেন। এবং আজকের ডেটে অনেক ফেক কাজ হচ্ছে, আমরা ফার্স্ট কী করব, আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করে দেখব। যে সমস্ত রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশনগুলো চেক করে দেখা হবে আদৌ সেটা ঠিকঠাক হয়েছে কিনা। যে অবজেক্ট নিয়ে কাজ করছেন সেই অবজেক্টকে প্রথমে মডিফাই করা হবে, সেই মডিফাই করার পর প্রপার একটি প্ল্যান রেডি করা হবে। সেই প্ল্যান মাফিক কাজ করলে তবেই গিয়ে কিন্তু ম্যাক্সিমাম ডোনেশনগুলো পাওয়া যায়। এবং আজকের ডেটে দেখবেন যে আপনি হয়তো কোনো প্রজেক্ট বা ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশান করছেন, আপনার কাছে A to Z ডকুমেন্ট রয়েছে, তবুও কিন্তু ম্যাক্সিমাম রিজেক্ট হয়ে যাচ্ছে। রিজেক্ট হয়ে যাওয়ার পেছনে কিন্তু কিছু কিছু কারণ থাকে। অর্থাৎ আমাদের কিন্তু বড় কিছু মিস্টেক হয় না, আমাদের ছোট ছোট মিস্টেক থাকে। সেই ছোট ছোট মিস্টেকগুলো প্রথমে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো সেইগুলো ক্লিয়ার করার জন্য আপনাকে প্রথমে কিন্তু অফিসে এসে A to Z কথা বলতে হবে। ধন্যবাদ।